কি কাউকে দিয়ে করিয়ে নেওয়া। প্রযোজক ক্রিয়া কি, যে ব্যক্তি কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, হ্যাঁ, তখন সেটা প্রযোজক ক্রিয়া। মানে সাপুরে কিন্তু নিজে খেলছে না, সে সাপকে দিয়ে খেলাচ্ছে। সাপুরে কি করছে, সাপকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, খেলার কাজটা করিয়ে নিচ্ছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু চাঁদটা দেখছেন না, শিশুকে দেখাচ্ছেন, ঠিক আছে, শিশুকে দিয়ে দেখার কাজটা করিয়ে নিচ্ছেন। কথা বুঝতে পেরেছ? দ্বিকর্মক্রিয়া প্রয়োজক্রিয়ার কাছাকাছি, কিন্তু অর্থটা ভিন্ন। এটা হচ্ছে কি দ্বিকর্মক্রিয়া, আমি দুটো কর্ম বোঝানোর স্বার্থে দ্বিকর্মক্রিয়া এখানে বুঝে নিয়েছি, কিন্তু প্রযোজক ক্রিয়া বোঝাচ্ছে কি অন্য কাউকে দিয়ে ব্যক্তি যদি বা কর্তা যদি কাজ করিয়ে নেয়, সেটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। এই যে খেলায় দেখাচ্ছেন, করাচ্ছেন, জানাচ্ছেন, বোঝাচ্ছেন, এই ধরনের ক্রিয়াগুলোকে বলা হয় প্রযোজক ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। এখানে আরেকটা এক্সাম্পল আছে, মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন, এই যে যেটা আমি একটু আগে আলোচনা করেছি। যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়ায় কি আছে, একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ, এটা খেয়াল রাখবে, একটি সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। মানে একটা বাক্যে দুটোই থাকবে, মানে আমরা পড়েছি না যে ক্রিয়া দু প্রকার, প্রথমেই সমাপিকা ক্রিয়া অসমাপিকা, এই ধরনের দুই ধরনের ক্রিয়ার কথা আমরা পড়েছিলাম। দু ধরনের ক্রিয়ার ব্যবহার আমরা এখানে দেখব। যৌগিক ক্রিয়া, সাইরেন বেজে উঠল, এখানে বেজে এবং ওঠা, ঠিক আছে, দুটো ক্রিয়া এখানে আছে। বেজে, সাইরেন বেজে উঠলো, বেজে ক্রিয়াটি কিন্তু কি, যদি আমরা উঠলো বাদ দিয়ে যদি বেজে চিন্তা করি, তাহলে কি এটা কোনো অর্থ প্রকাশ করবে না, বা ক্রিয়ার ভাবটাকে বক্তার মনোভাব কিংবা ক্রিয়ার অর্থকে কোনোটাইকেই সে সম্পূর্ণ করছে না বেজে ক্রিয়াটি। কিন্তু উঠলো কি, সাইরেন বেজে উঠলো ক্রিয়াটি বাক্যটাকে সম্পূর্ণ করেছে, বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করেছে এবং বক্তার মনোভাবকেও কি সম্পূর্ণ করেছে। তাহলে এটি হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, এটি অসমাপিকা ক্রিয়া। এই দুটো ক্রিয়ার ব্যবহার, এই ধরনের সমাপিকা এবং অসমাপিকা এই দুটো ক্রিয়া ব্যবহার যে বাক্যে থাকবে সেটাকে বলা হবে যৌগিক ক্রিয়া। আরেকটা দেখতে পাচ্ছি আমরা, সে পাশ করে গেল, সে পাশ করে গেল, এখানে কি দুটো ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, পাশ করা এবং যাওয়া, ঠিক আছে, দুটো ক্রিয়া ব্যবহার আছে। তো এই হচ্ছে বিষয়, খুবই সহজ বিষয়। কঠিন না ভেবে যদি তুমি বোঝার চেষ্টা করো যে কঠিন, তাহলে কিন্তু বোঝা সম্ভব হবে না। যদি কঠিন না ভেবে বুঝতে চাও তাহলে কিন্তু খুবই সহজ। এখানে সকর্ম অকর্ম ক্রিয়ার আবার আলোচনা হয়েছে, যে আলোচনাটা এখানে আছে সেটা আমরা করে ফেলেছি। তো এরপরে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কি ধাতু কি। ধাতু হচ্ছে কি ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। এর আগে আমি এই অন্যান্য ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে অনেকবার আলোচনা করেছি ধাতুর ডেফিনিশনটা। ধাতু হচ্ছে কি ক্রিয়ার মূল অংশ, যেমন সে ছবি আঁকে, এখানে আঁকে একটি কি ক্রিয়া, এবং আমরা কি বলছি এটা সমাপিকা ক্রিয়া। এই আঁকে ক্রিয়াটার মূল হচ্ছে আঁক যোগ এ। এই যে ক্রিয়াটার মূল অংশ বা মূল যে অংশটা, যে তার যে মূল রূপ, সেটা হচ্ছে কি আঁক। হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা আমরা যদি বলি সে ছবি অঙ্কন করতে পারে, এখানে অঙ্কন করা, হ্যাঁ, এই অঙ্কনটাও কি এসছে কি অঙ্ক ধাতু থেকে। মানে এই অঙ্কন শব্দের মূল হচ্ছে কি, অঙ্কন ক্রিয়ার মূল হচ্ছে অঙ্ক, আবার আঁকে ক্রিয়ার মূল হচ্ছে আঁক। সে বই পড়ে, মানে আমরা যত ক্রিয়া ব্যবহার করি না কেন সব ক্রিয়ারই কি আছে, একটা মূল রূপ বা মূল অংশ আছে। এই মূল রূপ থেকে কি হয়েছে, বিভিন্ন ক্রিয়ার রূপ তৈরি হয়েছে। পরে এটা এই পরে শব্দ ক্রিয়াটির মূল রূপ হচ্ছে পর, ঠিক আছে।
আর এই ক্রিয়ার এই মূল ধাতুগুলোকে মূল অংশগুলোকে বলা হয় ধাতু। বোঝা গেছে? পড়েছে, পড়ছে, আঁকে, আঁকছে, এঁকেছিল, সবগুলোরই মূল হচ্ছে কি আঁক। এই আমরা এখানেও সে আলোচনাগুলো দেখতে পাচ্ছি। ধাতু বা ক্রিয়ার মূল, ধাতু বা ক্রিয়ামূলে কি বলছে? কর। যা, কর হচ্ছে কি করা ধাতুর মূল। হ্যাঁ, এবার যা, খা, পল, বল, পা, বল, দেখ, খেল, দে, এগুলো হচ্ছে বিভিন্ন ক্রিয়ার মূল। এবং বিভক্তি হচ্ছে কি এইগুলোর সাথে এই বিভক্তিগুলো যোগ হয়ে ক্রিয়াকে অর্থপূর্ণ করে। ধাতু 3 প্রকার। এই বিষয় এই ধরনের বিষয়গুলোকে ইম্পর্টেন্ট বটম লাইনগুলোকে তোমরা আন্ডারলাইন করে নেবে। ধাতু 3 প্রকার কি কি? মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু কি? যে ধাতুকে বিশ্লেষণ করে কিছু পাওয়া যাবে না, আর যে ধাতুকে ভাঙার পরে আর কিছু পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক ধাতু। মানে তোমরা যদি বলো যে কথাটা কিছু বুঝিনি, যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে, তাহলে তোমরা বোঝার স্বার্থে লিখে নিতে পারো যে যে ধাতুকে বিশ্লেষণ করলে বা যে ধাতুকে ভাঙলে অন্য কোনো ধাতু পাওয়া যায় না বা অন্য কিছু পাওয়া যায় না বা কিছুই পাওয়া যায় না, সেগুলো হচ্ছে মৌলিক ধাতু বলে। বা যেসব ধাতুকে বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো ধাতু পাওয়া যাবে না, সেগুলোকে বলা হয় মৌলিক ধাতু। বোঝার স্বার্থে তুমি যে কোনোভাবেই বাক্যটাকে মৌলিক ধাতুর ডেফিনিশন লিখতে পারো। আচ্ছা, আমরা এক্সাম্পল কি পাচ্ছি? কর, চল, পর। যেমন কর, এটাকে ভাঙলে কিন্তু ক আর র পাবো, ঠিক আছে? ক আর র হসন্ত পাবো, যেটার কোনো অর্থ দাঁড়াবে না। ঠিক আছে? চল, পর, বর, পা, যা, এগুলোকে ভাঙলে কিছুই পাওয়া যাবে না বা অর্থপূর্ণ কিছুই পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক ধাতু। আর সাধিত ধাতু কি? মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়। মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি সাধিত ধাতু। আমরা একটু লিখে দেখি। মৌলিক ধাতুর সাথে কি আ প্রত্যয়। আমরা এতক্ষণ মৌলিক ধাতুর সাথে মৌলিক ধাতু এক্সাম্পল হিসেবে দেখেছি কর ধাতুটাকে, তাহলে তার সাথে আ যোগ করলে কি হবে? করা। আমরা যদি পর ধাতুটাকে মৌলিক ধাতু জানি, তাহলে এর সাথে আ প্রত্যয় যোগ করলে তাহলে সেটা হয়ে যাবে কি পড়া। এই যে মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় সেটাকে বলা হয় সাধিত ধাতু। এই যে এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো কি আ প্রত্যয় যোগে মৌলিক ধাতু যোগ হয়ে সাধিত ধাতু তৈরি হয়েছে। যৌগিক ধাতু কি দেখি এবার। বিশেষ্য বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে নতুন ধাতু গঠিত হয়, সেগুলোকে বলা হয় যৌগিক বা সংযোগমূলক ধাতু। দেখো কি বলছে? বিশেষ্য বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়। ধ্বন্যাত্মক অব্যয় নিয়ে আমাদের একটা ক্লাস আছে, সেখানে আমরা ধ্বন্যাত্মক অব্যয় কি জানবো, যদি না বুঝে থাকো। এর সাথে যদি আমরা কি ব্যবহার করি? কর, দে, হ, মানে মৌলিক ধাতুকে যোগ করতে হবে। বুঝতে পেরেছ? মৌলিক ধাতু যোগ করলে যে ধাতুর যে নতুন রূপ তৈরি হবে সেটাকে বলা হবে কি যৌগিক ধাতু। যেমন আমরা যদি বলি ভয়, ভয় হচ্ছে কি বিশেষ্য, তার সাথে যদি কর মৌলিক ধাতু যোগ করি তাহলে কি হবে? ভয় কর। বা ভয় কর, ভয় করা, বা মানে এই ধাতুটার বিভিন্ন রূপ আর কি। ঠিক আছে? ভয় করো, ভয় করা, এই ধরনের যে ধাতুগুলো তৈরি হয় সেগুলো, যে ধাতু যে নতুন রূপ তৈরি হয় সেটা হচ্ছে যৌগিক ধাতু। আমরা এখানে বইয়ে যেগুলো দেখছি, যে উদাহরণগুলো দেখছি, ভয় কর, ভালো হ, উত্তর দে, মার খা। ঠিক আছে? মৌলিক আর সাধিত ধাতুর এখানে আবার একটু আলোচনা এসছে, সেটা হচ্ছে কি মৌলিক ধাতুকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। আর সাধিত ধাতু কি মৌলিক ধাতুর সাথে আপ্রত্যয় গঠিত ধাতু। আবার বাংলা ভাষায় মৌলিক ধাতুর আবার 3টে রূপ আমরা দেখতে পাচ্ছি।
সেটা হচ্ছে কি সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, বিদেশগত ধাতু। সংস্কৃত ধাতু কি? তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে। আমাদের বাংলা ভাষায় অনেকগুলো শব্দ তৎসম শব্দ হিসেবে আছে এবং অনেকগুলো তৎসম ক্রিয়াও আছে। সেই তৎসম ক্রিয়াপদের মূল রূপটাকে সংস্কৃত ধাতু বলে। তৎসম ক্রিয়াপদের মূল রূপটাকে, তুমি যদি ধাতু কথাটাকে না বোঝো তাহলে তুমি মূল রূপ বা মূল অংশ কথাটা এখানে ব্যবহার করতে পারো। তৎসম ক্রিয়াপদের মূল অংশকে সংস্কৃত ধাতু বলে। ঠিক আছে, যেমন অঙ্কন, অঙ্ক যোগ অন। এখানে অঙ্কন ক্রিয়াটির মূল হচ্ছে কি অঙ্ক এবং তার সাথে অন প্রত্যয় যোগ হয়েছে এবং ক্রিয়াপদটা দাঁড়িয়েছে কি অঙ্কন। দৃশ্য, দৃশ্য এই ক্রিয়াপদটির মূল হচ্ছে দৃশ, যেটাকে বলা হয় কি সংস্কৃত ধাতু। কর্তব্য, এই কর্তব্য সংস্কৃত বা তৎসম ক্রিয়াপদটির মূল হচ্ছে ক্রি। এখানে ক্রি হচ্ছে কি সংস্কৃত ধাতু। বোঝা গেছে? তাহলে এবার আমরা আসি বাংলা ধাতুতে। বাংলা ধাতু হচ্ছে কি যেসব ধাতু সংস্কৃতের প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত বাংলা ব্যবহৃত হয়। মানে আমাদের যে বাংলা ক্রিয়াপদ আছে, আমরা অত কিছু না বুঝে আমরা এভাবে বুঝতে পারি কি বাংলা ক্রিয়াপদের মূল অংশকে বাংলা ধাতু বলে। ঠিক আছে, এভাবে আমরা বুঝতে পারি। যেমন এখানে বইয়ে আছে আঁকা, আঁকা একটি বাংলা ক্রিয়াপদ, এটার মূল হচ্ছে কি আঁক। দেখা একটি বাংলা ক্রিয়াপদ, এটার মূল হচ্ছে দেখ। ঠিক আছে, এইভাবে করে তোমরা বাংলা ধাতু বুঝে নিতে পারো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিদেশগত ধাতু কি আমাদের জানো, আমাদের বাংলা ভাষায় রকমারি শব্দের ব্যবহার আছে। আমাদের বাংলা ভাষায় রকমারি শব্দ ব্যবহার আছে, সেখানে বিদেশি অনেক শব্দ আছে, বিদেশি অনেক ক্রিয়াপদও আছে। সেই বিদেশি ক্রিয়াপদগুলোর যে মূল অংশ সেটাকে বলা হয় বিদেশগত ধাতু। ঠিক আছে, বা বিদেশি তোমরা জানো লিখতে পারো, বোঝার জন্য লিখে নিতে পারো বিদেশি ক্রিয়াপদের, হ্যাঁ, বিদেশি ভাষা থেকে আগত বিদেশি ক্রিয়াপদের মূল অংশকে, বিদেশি ক্রিয়াপদের মূল অংশকে বিদেশগত ধাতু বা বিদেশি ধাতু বলে। যেমন খাটবে, এখানে খাটবে একটা বিদেশি ক্রিয়াপদ, তার মূল অংশ হচ্ছে খাট এবং তার সাথে বে প্রত্যয় যোগ হয়ে খাটবে বিদেশি ক্রিয়াপদটি গঠিত হয়েছে। বিগ্রাণ, বিগ্রাণ একটি বিদেশি ক্রিয়াপদ, তার মূল অংশ হচ্ছে কি বিগড়, এটা একটা বিদেশি ধাতু। এই বিদেশি ধাতুর সাথে আনো প্রত্যয় যোগ হয়ে বিগ্রাণ বিদেশি ক্রিয়াপদটি তৈরি হয়েছে। তার মানে এটা ধাতু, এটা ক্রিয়াপদ, এটা ধাতু, এটা ক্রিয়াপদ। বুঝতে পেরেছ? সাধেয় ধাতু আমরা জানি কিভাবে গঠিত হয়। সাধেয় ধাতু 3 প্রকার: প্রযোজক ধাতু, নাম ধাতু, কর্মবাচ্যের ধাতু। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। প্রযোজক ধাতু, নাম ধাতু, কর্মবাচ্যের ধাতু, এই বিষয়গুলো আমরা খানিকটা বুঝে নিই। প্রযোজক ধাতু হচ্ছে কি মৌলিক ধাতুর পরে প্রত্যয় যোগে যে ধাতু সেটা হচ্ছে প্রযোজক বা নিযন্ত ধাতু। এখানে এটা একটু আন্ডারলাইন করে নেবে। মানে প্রযোজক ধাতুর আরেকটা নাম হচ্ছে কি নিযন্ত ধাতু। মৌলিক ধাতুর পরে বা মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যোগে, যেটা আমরা এতক্ষণ সাধেয় ধাতুর বেলা পড়েছি, সেটাই পড়া, করা, নাচা। তারপর নাম ধাতু হচ্ছে কি বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে প্রত্যয় যোগে। বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে প্রত্যয় যোগে গঠিত ধাতুর নাম হচ্ছে নাম ধাতু। যেমন ঘুম, ঘুম একটা বিশেষ শব্দ, হ্যাঁ, তার সাথে প্রত্যয় যোগে ঘুমা ক্রিয়াপদটি তৈরি হয়েছে। এরপরে ধমক, এটা একটি কি বিশেষ্য, এটার সাথে কি প্রত্যয় যোগ হয়ে ধমকা। হাত বিশেষ্য, এর সাথে প্রত্যয় যোগ হয়ে হাতা ক্রিয়াপদটি তৈরি হয়েছে। কর্মবাচ্যের ধাতু, এখানে ডেফিনেশনটি কি বলেছে? বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে, হ্যাঁ, কর্তার চেয়ে কর্মটা যখন ক্রিয়ার সাথে প্রধান বা মুখ্য, তখন সেই ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। যেমন করা, আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি। ঠিক আছে, এখানে করতে বলাটাই হচ্ছে কি এখানে গুরুত্বপূর্ণ। এখানে কর্তার চেয়ে ক্রিয়াপদের সাথে কিসের যোগাযোগটা প্রধান? কর্মের প্রধান যোগাযোগ প্রধান, মানে অঙ্কটি করা। ঠিক আছে, অঙ্কের
যোগাযোগটা কার সাথে বেশি? ক্রিয়াপদের সাথে বেশি। এখানে কর্তা এখানে মুখ্য নয়, কর্তা এখানে মুখ্য নয়। ঠিক আছে, বইটি হারিয়ে ফেলেছে, হারা। হ্যাঁ, এখানে হারিয়ে ফেলার বিষয়টা এসে কি হারিয়ে ফেলেছে, সেটা হচ্ছে মুখ্য হচ্ছে কি হারিয়ে ফেলা, হারিয়ে ফেলা। এরপরে কি খাওয়া, তোমার খাওয়া হলে আমাকে বলো। দুটো ক্রিয়া আছে। তো এখানে কর্মবাচ্য ধাতু বুঝতে গেলে আমাকে কি বুঝতে হবে? এখানে ক্রিয়ার সাথে কর্ম মানে অবজেক্ট বা কি প্রশ্নের উত্তরটাই ইম্পর্টেন্ট সম্পর্ক তৈরি করে। গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কোনটা? কর্মের সাথে ক্রিয়ার সংযোগটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। সেটার মূল অংশ হচ্ছে কর্মবাচ্যের ধাতু। বোঝা গেছে? আর তাহলে আজকে আমরা আলোচনা করেছি কি সেটা একবার দেখিনি। বাড়ির কাজের দিকে যাচ্ছি। বাড়ির কাজের দিকে যেতে যেতে বলছি, আমাদের আজকে আলোচনা হচ্ছে কি কি পদ নিয়ে আলোচনা শুরু করেছি। ঠিক আছে, পদের 3টে প্রকার নিয়ে আলোচনা শুরু করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি বিশেষ্য নিয়ে, সর্বনাম নিয়ে এবং কি বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া নিয়ে আমরা আজকে বিশদ আলোচনা করেছি। তোমাদের কাজ হবে এই 3টা পদের উপর এমসিকিউ তৈরি করা, নিজের হাতে নিজে বসে, হ্যাঁ, আলোচনাটা সাথে করে, আমার যে আজকের যে আলোচনা সেটাকে সাথে করে তোমরা এই এমসিকিউটা তৈরি করবে। ঠিক আছে, তো এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব। তাই সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং লেখাপড়া করো। এই সময়টাকে, এই অবসরটাকে কাজে লাগাও, যথাযথভাবে কাজে লাগাও। দেখবে তোমরা সামনে কি হচ্ছে না হচ্ছে তার সেটা দরকার নেই, কিছু শিখবে, কিছু যথাযথভাবে শেখা হবে, মন দিয়ে শেখা হবে, যেটা ব্যস্ততার কারণে খুব মনোসংযোগ ঘটানো যায় না। সেই মনোসংযোগটা ঘটানো এখন যথেষ্ট অবসর আছে সংযোগ ঘটানোর। তো তোমরা সেটা করবে, ভালো থাকবে, নিজের যত্ন নেবে, নিরাপদ থাকবে, নিরাপদ দূরত্বে থাকবে বাইরে কারোর কাছ থেকে। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থেকো।